টুন টেলসের নতুন গল্পে আপনাদের স্বাগত জানাই। এবারের গল্পের নাম হনুমানের মুখ। গল্পটির কাহিনী, উপস্থাপনা এবং পাঠে আমি সোমা চট্টোপাধ্যায়। তাহলে চলুন শোনা যাক আজকের গল্প হনুমানের মুখ। সকালবেলা ঠাম্মার চিৎকারে ঘুম ভাঙল। ডিসেম্বরের শেষ, পরীক্ষা হয়ে গেছে। কোথায় বেশ আমেজ করে শীতটাকে উপভোগ করব তা নয়, এই সাত সকালে ঠাম্মা চিৎকার করে ঘুম ভাঙিয়ে দিল। অবশ্য এখন সাত সকাল মানে যে 7টা বাজে তা নয়, ঘড়িটা 9-এর কাঁটাও পেরিয়ে গেছে 10 মিনিট আগে। নেহাত মা রান্নাঘরে ব্যস্ত আছে তাই, না হলে ঠাম্মার বদলে ঘুম ভাঙানোর দায়িত্বটা মাই নিয়ে নিত। তা 7 সকালই হোক আর 9 সকালই হোক, শীতের সকাল তো, সেটা কেমন বেসুরোভাবে শুরু করতে কার ভালো লাগে বলো? হ্যাঁ জানি, জানলায় নাইট অ্যাঙ্গেল বসে জিঙ্গেল বেল শুনিয়ে ঘুম ভাঙাবে না, কিন্তু নিদেন একটা শালিকের কিচিরমিচিরেও তো দিনটা শুরু হতে পারত। তা নয়, ঠাম্মা তার স্বরে চিৎকার করে বলে চলেছে, ওগো এ কি সর্বনাশ হলো গো, হনুমানে মুখ ফেলে চলে গেছে গো। আমাদের বাড়িটা একটা মিনি চিড়িয়াখানা। দুনিয়া যখন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, ডোনাল্ড ট্রাম্পের তারিফ আইন ইত্যাদি নিয়ে চিন্তিত, আমাদের বাড়িতে তখন সবার চিন্তা সকালে বাথরুম খালি পাওয়া যাবে কিনা, দেরিতে উঠলে চা পাওয়া যাবে কিনা, ভালো ম্যাচ থাকলে টিভি খালি পাওয়া যাবে কিনা ইত্যাদি বিষয় নিয়ে। কারণ আমাদের বাড়ির জনসংখ্যা 22 আর বাথরুম 2টো, অর্থাৎ প্রতি 11 জনের জন্য একটি করে বাথরুম। অবশ্য গত 1 মাস ধরে একজন কম হয়েছে, পড়ে গিয়ে দাদু ভাইয়ের পা ভেঙে গেছে। ডাক্তার তাকে 6 সপ্তাহ শুয়ে থাকতে বলেছে, তাই দাদু ওই সব কাজগুলো এখন বিছানাতেই করছে। আমাদের বাড়িতে ম্যান পাওয়ারের কোনো অভাব নেই, তাই আয়া রাখারও কোনো প্রয়োজন হয়নি। যখনই দাদুর প্রয়োজন হয় পাশে রাখা একটা থালা চামচ দিয়ে বাজাতে থাকে, আর আমরা কেউ না কেউ গিয়ে বেড প্যান দিয়ে আসি। সকালবেলা আমাদের বাড়ির অবস্থাটা মাছের বাজারের থেকেও খারাপ হয়ে যায়, কারণ বাবারা 5 ভাই অফিসে বেরোয় আর আমরা 9 বোন স্কুলে বেরোই। না, চমকানোর কোনো কারণ নেই, আমি খুড়তুতো বোনদের মিলিয়ে 9 বোনের কথা বলছি। বড়দি কাদম্বরী আমার থেকে ঠিক 2 বছরের বড়, তারপরে আমি নীলাম্বরী, আর আমার সমবয়সী খুড়তুতো বোন আভেরি। আভেরির থেকেও ওর বোন কাবেরী ঠিক 2 বছরেরই ছোট। এইভাবে সমান্তর প্রগতির অঙ্ক মেনে যথাক্রমে শ্বেতাম্বরী, শর্বরী, বিভাবরী, রীতাম্বরী, স্বয়ম্বরী ইত্যাদি নাম দেবার পর যখন ঝোলের বড়ি, ডালের বড়ি ছাড়া আর কোনো নামই কারোর মাথায় আসছিল না, সেই সময়ে ছোট কাকিমার একটা ছেলে হয়ে গেল। বাচ্চাদের নামকরণের দায়িত্বটা ছিল দাদুর। তিনি মহা খুশি হয়ে বলেছিলেন, দাদু ভাইয়ের নাম আমি ঠিক করেই ফেলেছি। ঠাকুমা এক ধমকে তাকে চুপ করিয়ে দিয়ে বলেছিলেন, এতদিন ধরে অনেক বড়ি দিয়েছো, আমার দাদু ভাইয়ের নামের পিছনে কোনো বড়া যোগ করতে আমি দেব না। ওর নাম আমি রাখবো, ওর নাম হবে পৃথ্বীরাজ, পৃথ্বীরাজ গঙ্গোপাধ্যায়। আমার দাদু ভাই পৃথিবীর রাজা হবে। তবে পৃথিবীর এই ভবিষ্যৎ রাজার রাজত্ব নিয়ে আমাদের মনে যথেষ্টই সন্দেহ ছিল, কারণ তিনি তার জন্য নির্ধারিত 9 মাসের বদলে 7 মাসের মাথাতেই ধরাধামে অবতীর্ণ হয়ে গিয়েছিলেন। আসলে বাকি দিদিদের থেকে তার বোনেরা তো 2 বছরের করে ছোট ছিল, কিন্তু তার দিদি তার থেকে 4 বছরের বড় ছিল। তাই হয়তো বাড়ির ঐতিহ্য রক্ষার তাগিদে সে তড়িঘড়ি ল্যান্ড করে ফেলেছিল। ফলে তার চেহারাটা পৃথিবীর রাজা কেন, প্রজা হওয়ার উপযুক্তও হয়নি। আমরা অবশ্য তার একটা নামকরণ করেছিলাম, নেংটি ইঁদুরের সাথে সাদৃশ্য আছে বলে আমরা দিদিরা তাকে নেংটি বলেই ডাকতাম। মা কাকিমারা কেউ তাকে তোজো, কেউ বাবু এইসব আদরের নামে ডাকত। আর হ্যাঁ, আমাদেরও কিন্তু সবার একটা করে ডাক নাম ছিল, মিষ্টি, দুষ্টু, টুস্কি এইসব আর কি। যাই হোক, বাড়ির নিয়ম ভেঙে ভাই তো জন্মে গেল, কিন্তু তার ভবিষ্যৎ নিয়ে ছোট কাকিমার মনে খুব ভয় ছিল। 9টা মেয়ের পরে একটা ছেলে হলে সবার আদরে আদরে যে সে কি পরিমাণের বাঁদর হবে সেটা ভেবে ভেবেই ছোট কাকিমা শিউরে উঠত। তাই তাকে বাঁদরের বদলে মানুষ করার দায়িত্বটা সে মেজ কাকিমার উপরে দিয়ে দিয়েছিল। শুধু ছোট কাকিমা কেন, মায়েরা সবাই আমাদের দায়িত্বগুলো মেজ কাকিমার উপরে দিয়ে নিশ্চিন্ত ছিল। মেজ কাকিমা মনে হয় আগের জন্মে হিটলার ছিলেন।
তিনি সব সময় আমাদের ওপর হিটলারই শাসন ফলাতেন। কখনোই তিনি আমাদের আলাদা আলাদা নামে ডাকতেন না। মেয়েরা পড়তে বসো, মেয়েরা খেতে চলো, এইভাবে তিনি আমাদের সাথে কথা বলতেন। সকালবেলায় চিরতার জল খেয়ে আমাদের দিন শুরু হয়। মেজো কাকিমার চিরতার স্টক কখনো খালিই হয় না। যদি দোকানে কখনো না পাওয়া যায় তখন তিনি অনলাইন অর্ডার করে আনিয়ে রাখেন। সেই চিরতা ফোটানো জল হাফ কাপ আর তার সঙ্গে মুখের তিতকুটে ভাব কাটানোর জন্য গুড় ছোলা, এই ছিল আমাদের দিনের প্রথম পানীয় আর খাদ্য। দিনটা কেমন তিক্ততার সঙ্গে শুরু করার মধ্যে কাকির যে কি পৈশাচিক আনন্দ মিলত সেটা কে জানে। ওই সময়টা আমরা সবাই কাকির চোখের আড়ালে চলে যাওয়ার চেষ্টা করতাম, কিন্তু কাকি ঠিক খুঁজে খুঁজে সবাইকে ঠোসাত। জানি না গোপনে কোনো অ্যাটেন্ডেন্সের খাতায় টিক দিত কিনা। ভাইয়ের যখন 2 বছর বয়স তখনই তার প্রথম চিরতাভিষেক হয়ে গিয়েছিল। আমরা সেদিন ওকে দেখিয়ে দেখিয়ে ইচ্ছে করে খুব তাড়িয়ে তাড়িয়ে চিরতা খাচ্ছিলাম। কিছুটা র্যাগিং এর মতন ব্যাপার আর কি। জানতাম ও খেতে চাইবে, হলোও তাই। ও যখন টলমলো পায়ে গিয়ে কাকিমার সামনে হাত পাতলো, কাকিমা কিছুটা দোনমনো করে ওর মুখে 1 চামচ চিরতার জল দিয়েই দিয়েছিল। সেটা খেয়ে ভাই এমন চিৎকার করেছিল যে বাড়িতে ফায়ার ব্রিগেডের আসার উপক্রম হয়ে গিয়েছিল। মার বাকি কাকিমারা তো হেসে কুটোপুটি খাচ্ছিল, কিন্তু ঠাম্মা খুব রেগে গিয়েছিল। ঠাম্মার রাগ দেখে মেজো কাকি সেদিন একটু হলেও ভয় পেয়েছিল। হিটলার কেমন ভয় পেতে দেখে আমরা মহা খুশি হয়েছিলাম। এমনি করেই আপদে বিপদের মধ্যে ঠাম্মা তার পৃথিবীর রাজাকে রক্ষা করার চেষ্টা করে একটু একটু করে বড় করে তুলতে লাগলো। ও যখনই যা বলে সেটা নির্বিচারে ঠাম্মা বিশ্বাস করে নেয়। ভাই অবশ্য খুব একটা মিথ্যে কথা বলে না। এই যেমন সেদিন ওর হাতে একটা গাঁদা ফুল দেখে ছাদের ছোট্ট গাছটা থেকে ফুল ছিঁড়েছে ভেবে ছোট কাকিমা ওকে খুব বকছিল, কিন্তু ভাই কেবলই বলছিল যে উঠোনের টগর গাছ থেকে ফুলটা তুলেছে। ঠাম্মা ওকে বাঁচানোর জন্য বলল যে ঠাম্মার বাপের বাড়িতেও নাকি টগর গাছে প্রচুর গাঁদা ফুল হতো। সেই নিয়ে যখন ঠাম্মা ছোট কাকিমার মধ্যে একটা ছোটখাটো ঝগড়ার উপক্রম হচ্ছিল, তখনই রাষ্ট্রপতি শাসনের স্টাইলে দায়িত্বটা নিজ হাতে তুলে নিলেন মেজো কাকিমা। ভাইয়ের হাত ধরে গম্ভীর গলায় বললেন, আচ্ছা আমাকে তুই দেখাবি চল তো, কোন টগর গাছ থেকে তুই গাঁদা ফুলটা পেরেছিস? কাকির বিশাল চেহারার সামনে ভাইটাকে সেদিন আরো নেংটি দেখতে লাগছিল। কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করে বাদী বিবাদী 2 পক্ষ যখন ফিরল, তখন ভাই মেজো কাকির কোলে, আর তার অন্য হাতে নয়নতারা, জবা, গাঁদা ইত্যাদি বেশ কয়েকটা ফুল। হেসে হেসে মেজো কাকি ছোট কাকিকে বলেছিল, টগর গাছে শুধু গাঁদা ফুল নয় রে, এই দেখ নয়নতারা, জবাও ফুটে রয়েছে। আসলে ঠাম্মা পুজো করা ফুলগুলো রোজ ঠাকুর ঘরের জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দেয়। সেগুলোই গিয়ে টগর গাছের ওপর পড়েছিল আর ভাই সেটাকেই তুলে এনেছিল। আমাদের গব্বর সিং এর মতন মেজো কাকির মুখে হাসি দেখে আমরাও সাম্বা কালিয়ার মতো হেসে ফেলেছিলাম। আর ঠাম্মা সে তার পৃথ্বীরাজের জয়ে এতটাই খুশি হয়েছিল যে পরবর্তী 1 বছর ধরে অন্তত 100 জনের কাছে তার নাতি সত্যবাদিতার গল্প করেছিল। কি আর করে বেচারি, চিয়ার লিডারদের মতো তো নাচতেও পারে না, আর আকাশে আতশবাজি পুড়িয়ে জয়ের রোশনাই ছড়াতেও পারে না। তবে এই ঘটনাটা যাকে নিয়ে, সেই ভাই কিন্তু পুরো নির্বিকার। তার মুখে সবসময় একটা গোবাচারা মার্কা অভিব্যক্তি লেগে থাকে। অবশ্য মিথ্যে বলবো না, ওর এই ভালো মানুষিটা আমরা মাঝে মাঝে নিজেদের স্বার্থসিদ্ধির কাজেও ব্যবহার করে থাকি। এই যেমন গত সপ্তাহে সিজকা সবার জন্য চকলেট নিয়ে এসেছিল। আমরা তো বাম্পার লটারি জেতার মতন করে চকলেটের উপর ঝাঁপিয়ে পড়েছিলাম। সবাই মিলে এগালে ওগালে চকলেট ঠুসে যখন মনের সুখে চিবোচ্ছি, তখনই হঠাৎ দিদির চোখে পড়লো যে ভাই এক কোণে বসে সবার স্ফীত গালের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। দৃশ্যটা দেখে আমাদের সবারই মন খারাপ হয়ে গেল। যতই ওকে নেংটি বলে ডাকি, চিরতা খাইয়ে দিই, কিন্তু আসলে ভাই তো। হঠাৎ করেই আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। তাকের উপরে ঠাম্মার বাতাসার কৌটো রাখা থাকে, মানে ওই পুজো করার পর এক্সট্রা বাতাসাগুলো ঠাম্মা ওর মধ্যে পুরে রেখে দেয়, কারোর খেতে ইচ্ছে করলে ওর থেকে নিয়ে খায়। আমি করলাম কি,
চট করে দুটো বাতাসা চকলেটের র্যাপারের মধ্যে পুরে দুদিকটা প্যাঁচ খাইয়ে পুরো আসল চকলেটের মতন করে ভাইকে দিলাম। ভাই তো চকলেট পেয়ে খুশি হয়েই গেল। একটা খাওয়ার পর সেজকা আসছে দেখে কেউ একজন অন্যটাকেও ওর মুখে পুরে দিল। ভাই তার ছোট্ট মুখে কড়কড় করে বাতাসা চিবোতে লাগলো। সেজকা এসে জিজ্ঞেস করলো, কিরে, সবাই চকলেট খেয়েছিস? আমরা সমবেতভাবে হ্যাঁ বললাম। সেজকা ভাইকে কোলে তুলে নিয়ে বলল, কি ভুতু বাবু, চকলেট খেতে তোমার কেমন লেগেছে? ভাই বাতাসার ঝোলটা কোনো রকমে গিলে বলল, ভালো। সেদিন মনটা একটু খারাপই হয়ে গিয়েছিল। ভেবেছিলাম বড় হয়ে আমি যখন চাকরি করব তখন ভাইকে অনেক চকলেট কিনে দেব। গরমের ছুটিতে আমাদের সুইমিং শেখার ক্লাস চলতো। বাড়ির পাশে একটা পুকুর ছিল। সেটার জল এমনিতেও খুব একটা খারাপ থাকতো না, তাও গরমের ছুটির 1 মাস আগে থেকেই সেই জলকে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করে স্নানের আরো উপযুক্ত করে তোলা হতো। আমরা জলে নামলে পাড়ার বাকিটা দুঃখী হয়ে যেত, কারণ পুকুরের বেশিরভাগটা তো আমরাই দখল করে নিতাম। তবে আমরা কিন্তু কাউকে বারণ করি না, যত মানুষজন বেশি হবে ততক্ষণ ধরে জল ঘাঁটা যাবে। সাঁতার কাটার থেকেও জলের মধ্যে চোর লুকোচুরি এইসব খেলার দিকেই আমাদের বেশি মন ছিল। তবে মেজ কাকি কিন্তু পাহারায় থাকতো। যখনই দেখতো সুইমিং এর থেকে খেলাটা বেশি হচ্ছে, তখনই তার কড়া গলায় ধমক আসতো, মেয়েরা, তোমাদের এখানে খেলতে আনা হয়নি, সাঁতার কাটার জন্য নিয়ে আসা হয়েছে। মনে রেখো, সাঁতারের মতো ভালো ব্যায়াম আর কিছু নেই। মাঝে মাঝে মনে হতো সরকারের সাথে যেন কাকির চুক্তি হয়েছে যে এ বাড়ি থেকে 9খানা মহিলা জওয়ান ভারতীয় সেনাবাহিনীতে দিতেই হবে। তবে ভবিষ্যৎ সেনাবাহিনীতে যোগ দিই আর না দিই, বর্তমানে কাকির আদেশ পালন করা ছাড়া আমাদের আর কোনো উপায়ই ছিল না। এবছর গরমকালেও কাকির আবার একজন নতুন শিষ্য জুটে গেল। অবশ্য প্রতি 2 বছর অন্তর অন্তরই একটা করে ট্রেনিং কাকির জুটেই যায়। আমাদের সবারই যখন 2 বছর বয়স হয় তখনই তাকে জলে ফেলে দেয়া হয়, মানে সাঁতার শেখার জন্য পুকুরে পাঠিয়ে দেয়া হয়। প্রথম কয়েকদিন সে তারস্বরে চিৎকার করে, কাকির গলা জাপটে ধরে। তারপর তাকে দিদিদের জিম্মেদারিতে দিয়ে দেয়া হয়। সে এ দিদি ও দিদির পিঠ ঘুরে ঘুরে বেড়ায়। 1 মাস পরে সে হালকা হাত পা ছুঁড়তে শেখে, আর পরের বছরে আর একটু সাহসী হয়ে যায়। এইভাবে ধীরে ধীরে সবাই পাকাপোক্তভাবে সাঁতার শিখে যায়। ভাইকেও এবারে জলে নামানো হলো। ঠাম্মার যতই তাকে পৃথিবীর রাজা করার বাসনা থাকুক না কেন, তার টিংটিঙে চেহারা দেখে বোঝাই যায় যে আমাদের মতন ভারতীয় সৈনিক হওয়ার কোনো সম্ভাবনা তার নেই। কিন্তু সবসময় মানুষকে দেখে বোঝা যায় না যে সে কি করতে পারে। ভাইকে কাকি জলে নামিয়ে যখন নিজের হাতের উপরে রেখে সাঁতার কাটাবার চেষ্টা করতে লাগলো, তখন প্রথমে কি হচ্ছে বুঝতে না পেরে সে একটু ঘাবড়ে যাওয়া মুখ করে খানিকটা জল খেয়ে ফেললো। কিন্তু তারপর কাকির নির্দেশ অনুযায়ী দিব্যি হাত পা ছুঁড়তে লাগলো। সব থেকে বড় কথা হলো, একবারও কাঁদলো না। চিরতা খাওয়ানোর পর থেকে হয়তো কাকির মনে একটু ভয়ই ছিল সে আবার না ওরকম করে কাঁদে। কিন্তু সেদিন ভাইকে জল থেকে ওঠানোই যাচ্ছিল না। উঠতে গেলেই কাকির গলা জড়িয়ে ধরে হাত পা ছুঁড়তে লাগে। আর তার থেকেও আশ্চর্যের বিষয় হলো, ঠিক পরের দিনই ভাই সাঁতার শিখে গেল। সে সাঁতার এমনই অদ্ভুত এক সাঁতার যে ভূভারতে কেউ কখনো দেখেছে বলে মনে হয় না। দাঁড়িয়ে থাকার মতন করে পুরো সোজা অবস্থায় ভাই সাঁতার কাটত। হাতের নড়াচড়া দেখে বোঝা যেত যে সে সাঁতার কাটছে, না হলে তো মনে হতো হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে। অবশ্য পুকুরের মাঝখানে জলটা অন্তত 10-15 ফুট গভীর তো হবেই, সেখানে 1-1.5 ফুটের ভাই হাঁটবেই বা কি করে। রোজ 11টা বাজলেই আমরা দৌড়তে দৌড়তে পুকুরে চলে যেতাম, আর ভাই আমাদের পিছনে হাঁসের বাচ্চার মতোই ছোট ছোট পা ফেলে দৌড়তো। গরমের ছুটি শেষ হয়ে স্কুল খোলার পর ভাইটাই সব থেকে বেশি দুঃখ পেয়েছিল। তবে তার জন্যও কান্নাকাটি করেনি। ঠাম্মা দাদুর কাছে বসে বসে হাসির গল্প শুনেছে। আমাদের বাড়িতে সবসময় এতগুলো মানুষ এত কিছু কথা বলতে থাকে যে ভাই খুব একটা কাঁদার সময় পায় না, শুধু হাঁ করে সবার মুখের দিকে চেয়ে চেয়ে তাকিয়ে থাকে। এবার আজকের কথায় আসা যাক। আজ সকালে ভাই ছাদে গিয়ে দেখেছে একটা হনুমানের মুখ পড়ে আছে। সেটা দেখে সে ঠাম্মাকে বলেছে, আর ঠাম্মা চিৎকার করে পুরো পাড়া মাথায় করছে। আমি আর দিদিও ঘুমমাকা চোখে উঠে ঘরের বাইরে গিয়ে দেখলাম আমাদের বাড়ি তো বটেই, আশেপাশে সব বাড়ি থেকে কেউ না কেউ এসে গেছে।
ঠাম্মা ভাইকে ট্যাঁকে করে দাঁড়িয়ে হাত পা নেড়ে সবাইকে বোঝাচ্ছে যে একটা কালো বড় বীর হনুমান আমাদের ছাদে তার মুখ ফেলে গেছে। বাবা কাকারা সবাই অফিসে চলে গিয়েছিল। মা, কাকিমা আর পাড়ার লোকজন সবাই মিলে ঠাম্মাকে বোঝানোর চেষ্টা করছে যে একটা ছোট বাচ্চার কথাকে এতটা গুরুত্ব দেওয়ার কোনো মানে নেই। হনুমান তো আর সাপ নয় যে খোলস বদল করবে। কিন্তু ঠাম্মা তার বক্তব্যে অনড়। আজ মঙ্গলবার, হনুমানজির বার, আজ সে মুখ ফেলে গেছে, মানে এ কোনো সংকেত, পুজো করতেই হবে। পাড়ায় যারা ঠাম্মার বয়সী ছিল তারাও ঠাম্মার পক্ষ নিয়ে মায়েদেরকে বোঝাতে লেগে গেছে, বৌমা তোমরা সব আজকের মেয়ে, এসব বুঝবে না। ঠাম্মা ছাদে যাওয়ার মুখে ট্রাফিক পুলিশের মতো দাঁড়িয়ে আছে, কাউকে ছাদে যেতে সে দেবে না। তার নাতি যখন বলেছে যে ছাদে হনুমান মুখ ফেলে গেছে, তখন অবশ্যই ফেলে গেছে, ইতিহাস সাক্ষী, সে কখনো মিথ্যে কথা বলে না। ছোট কাকি আর মেজো কাকি বেশ কয়েকবার ভাইকে জিজ্ঞেস করেছে, তুই ঠিক করে বল তো কি দেখেছিস? ভাই সরল নিষ্পাপ মুখে বলেছে, একটা হনুমানের মুখ চিলেকোটার ঘরে যাওয়া সিঁড়ির ওপরে রাখা রয়েছে, কালো রঙের, এত বড়। ভাই তার ক্ষুদ্র ক্ষুদ্র হাত দিয়ে একটা মুখের আকারও বর্ণনা করেছে। ওদিকে দাদু অনেকক্ষণ ধরে খুব জোরে জোরে থালা বাজিয়ে চলেছে। কিন্তু বাড়ির ম্যান পাওয়াররা তো এখনো অফিসে, আর ওমেন পাওয়ারদের কারোরই এখন আয়াগিরি করার দিকে মন নেই। ঠাম্মার যাওয়ার তো প্রশ্নই নেই, তাকে এখন বর্ডারে ডিউটি দিতে হচ্ছে। একটু সরলেই পাকিস্তানি সেনা ছাদে চলে যাবে। শেষমেশ বিভাকে মানে বিভাবরীকে পাঠানো হলো। বিভা পেট প্যান্টটা ঠক করে দাদুর পাশের খাটে চেয়ারে রেখে বলল, তুমি এত জল খাও কেন গো? দাদু এতক্ষণে সামনে কাউকে পেয়ে কৌতূহলী গলায় বলল, বেড প্যান চাই না দিদি ভাই, তুমি আমাকে বলো তো বাইরে কি হয়েছে, এত চেঁচামেচি কেন হচ্ছে? বিভার মনে দাদুর জন্য খুবই সহানুভূতি জাগলো। আহা, বেচারাকে এখনো 2 সপ্তাহ এরকম শুয়ে থাকতে হবে, কি আর করবে, জানতে তো তারও ইচ্ছে করে। বিভা দাদুকে এত সবিস্তারে ঘটনাটা বর্ণনা করলো যে মহাভারতে সঞ্জয়ও বোধহয় সেটা পারেনি। এদিকে আমি দিদিকে বললাম, তোর কি মনে হয় হনুমানে সত্যিই মুখ ফেলে যেতে পারে? দিদি ফিসফিস করে আমার কানের কাছে মুখ এনে বলল, তোর কি মনে হয় এইসব তালে গোলে মেজোকাকি চিরতার কথাটা ভুলে যেতে পারে? সত্যি তো, আজ তো মেজোকাকি এখনো চিরতার কাপ হাতে ধরিয়ে দেয়নি। মনে মনে হনুমানের উদ্দেশ্যে করজোরে বললাম, জয় বজরং বলি, প্রতিদিন সকালে আমাদের ছাদে একটা করে কিছু ফেলে দিও বাবা। যাই হোক, ঠাম্মার জেদের কাছে শেষ পর্যন্ত জাঁদরেল মেজো কাকিকেও পরাজয় স্বীকার করে ঠাকুর পুজোর জোগাড় করতে হচ্ছে। ওদিকে মা আর মেজো কাকি ঠাকুরের জোগাড় করছে, আর এদিকে সেজো কাকি আর নকাকি মিলে আমাদের জল খাবার দিতে লাগলো। চিরতাবিহীন মুখে আজ সামান্য রুটি তরকারিকেও অমৃত মনে হলো। ছোট কাকি পুরোহিত ডাকতে গেল। মা দুর্গা, লক্ষ্মী, কালী ইত্যাদি পুজোর পর পুরোহিতরা একরকম হাইবারনেশনেই চলে গেছে। সামনে খ্রিস্ট পুজোয় তো আর কেউ তাদের ডাকে না। এহেন সময়ে অযাচিতভাবে হনুমানজির কৃপা পড়ায় তিনি ভারী খুশি হয়ে গেলেন। বললেন, জোগাড়ের জন্য তুমি ভেবো না মা, আমি সব জোগাড় করেই নিয়ে যাচ্ছি, তোমরা আমাকে শুধু মূল্য ধরে দিও। ধীরে ধীরে ফল কেটে ফুল মিষ্টি কিনে আমরা ভাই বোনরা স্নান করে পুজোর সব প্রস্তুতি নিয়ে ফেললাম। পুরোহিত এসে গেলেন। সিঁড়ি দিয়ে লম্বা লাইন ওপরে চলল। একদম শুরুতে পুরোহিত মশাই, হাতে নারায়ণ আর ঘণ্টা, তার পিছনে ঠাম্মা, হাতে ভাই। ভাই ঠাম্মার হাত ধরে লাফিয়ে লাফিয়ে উঠতে লাগলো। ঠাম্মা ওকে কোলেই নিত, কিন্তু বাতের ব্যথাটা বড্ড বেড়েছে, তাই ওই 5 কেজির ভাইকেও ঠাম্মা কোলে নিতে পারছে না। এদিকে ভিড়ের পিছন দিকেও পাঠানো যাবে না, কারণ প্রথম দেবদর্শনটা তো ওরই হয়েছিল। ঠাম্মাদের পিছনে মা কাকিমারা, তাদের হাতে পুজোর বিভিন্ন উপকরণ, আর সবার পিছনে আমরা। দিদি গাল ফুলিয়ে শাঁখ বাজাতে বাজাতে উঠছে। বিভা শাঁখের শব্দের ফাঁকে ফাঁকেই আমাকে বলল, হনুমানটা আর 2 সপ্তাহ বাদে মুখ ফেললে ভালো হতো বল। আমি বললাম, কেন? না, তাহলে দাদুও ছাদে আসতে পারত। আমরা সবাই ওকে সমর্থন করলাম। কিন্তু এ কি, সিঁড়িতে জ্যাম হয়ে গেল কেন? সামনের গাড়িগুলো মানে মানুষগুলো না এগোলে তো আমরা এগোতেই পাচ্ছি না।
ওদিকে মা আর মেজ কাকির হাসির আওয়াজ পাচ্ছি। হেসে দুজনে লুটোপুটি খাচ্ছে। আর ঠাম্মা হনুমানের মুখদর্শন করার পর এতটাই স্থির হয়ে দাঁড়িয়ে গেছেন যে বাকিরা আর এন্ট্রি পাচ্ছে না। পরে অবশ্য আমরা অটো ড্রাইভারের মতন মুখ ঢুকিয়ে ঢুকে ছাদে উঠে পড়েছিলাম এবং আমাদের দেবদর্শনও হয়েছিল। ঘটনাটা হলো এই যে আগের দিন আমাদের বেগুন পোড়া রান্না হয়েছিল। মা যখন চামচে করে খোসার ভিতর থেকে শাঁস বার করছিল তখন একটা বড় বেগুনের গোটা খোসা দেখে টুস্কির খুব ভালো লেগেছিল বলে ওটাও খেলতে নিয়েছিল। পরে ছাদে রেখে ভুলেও গিয়েছিল আর সকালে ভাই সেটাই দেখেছিল। যেহেতু ওর ভোকাবুলারিতে এখনো বেগুন পোড়া অ্যাড হয়নি কিন্তু হনুমান অ্যাড হয়ে গেছে, তাই ও সেটাকে হনুমানের মুখই ভেবেছিল। ভাইকে অবশ্য কেউ বকেনি, পুজো যথাবিধি হয়েছিল। ছাদে নয়, ঠাকুর ঘরে। রাতে বাবা শুনে খুব হেসেছিল, বলেছিল, যাক তবে হনুমানজির কৃপায় অসময়ে পুরুত মশাইয়ের কিছু রোজগার তো হলো। আমি রাতে শোবার সময় মনে মনে ওনার কাছে প্রার্থনা করে বললাম, ঠাকুর কাল সকালে আবার একটা কিছু ধামাকা দেখিও, যাতে মেজ কাকি চিরতার কথাটা চিরকালের মতো ভুলে যায়। হনুমানের মুখ গল্পটি এখানেই শেষ হলো। গল্পের কাহিনী, উপস্থাপনা এবং নীলাম্বরীর ভূমিকায় আমি সোমা চট্টোপাধ্যায়, অন্যান্য ভূমিকায় সোমনাথ চট্টোপাধ্যায় এবং সুপর্ণা মুখার্জি। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে এই ধরনের আরও গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।